রাজধানী বাজারে অব্যাহত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, আরও এক দফা বেড়েছে ডিম, মুরগি ও শাকসবজির দাম। রাষ্ট্র সংস্কারে ৫ কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা। এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র ২ মামলায় গ্রেপ্তার। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। অব্যাহত দাম বৃদ্ধির কারণে মাছ মাংস নিম্নবিত্ত মানুষের পাত থেকে উঠে গেছে অনেক আগেই। আমিষের চাহিদা পূরণে তাদের ভরসা ছিল ডিম। তবে দাম বৃদ্ধির কারণে ডিমও এখন আর জুটবে কিনা তা নিয়ে সংশয় ক্রেতাদের। বিক্রেতারা বলছেন ডিমের দাম আরও বাড়বে। টানা কয়েকদিন বৃষ্টির কারণে সবজি সরবরাহ কমায় দামও কিছুটা বেড়েছে। আবির হোসেনের ক্যামেরায় কাসমাদের রিপোর্টে বিস্তারিত। ডিম কিনতে এসেও ঘুরে যেতে হচ্ছে ক্রেতাদের। অল্প সময়ে দামের ব্যবধান দেখে হতাশ হচ্ছেন ক্রেতারা, আক্ষেপ করছেন নানান বিষয় নিয়ে। এটা আসলে আশা করি না যে আসলে বর্তমান সরকারের কাছে আমাদের এক্সপেকটেশন যে তারা যেন আমাদের মানে সহনশীল অবস্থায় নিয়ে আসে আর কি দ্রব্যমূল্য। ডিমের দাম তো আগের থেকে বেশি, সব কিছু দামে তো বেশি। সরকারের কাছে তো আমরা চাই যে দাম কমুক, যেন আমরা যেন চললে ফিরে খাইতে পারি গরিবরা। বিক্রেতাদের কাছে দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে নানান টালবাহানার কথা বলছেন তারা। জানান ডিমের দাম আরও কয়েক গুণ বাড়বে। আমরা এগুলো বলতে গেলে তো অনেক কথা হয়, কারণ এগুলো বলা অনেক আমরা হলে ব্যবসায়ীদের, আমরা এগুলো বলতে পারি না। ডিমের যারা আড়তদার, যারা ডিম খামার থেকে আনে, একমাত্র তারা বলতে পারবে যে, কারণ আমরা কিনে এনে বিক্রি করি। বুঝলেন না, এটা তো আমাকে খেতের জিনিস না, এটা হলো আমাকে মাল কিনে এনে বেচতে হয়। আর বাড়বো কিনা এটা কিনে বলতে পারবো না, কমতেও পারে বাড়তেও পারে, এটা কিছু করার নাই। এটা বন্যায় অনেক ফার্মের ক্ষয়ক্ষতি হয়েছে, হাজার হাজার মুরগি মারা গেছে এই কারণে। আর হয়তো খাদ্যের দাম বেশি, বিভিন্ন কারণে। অনেক ক্রেতারাই ক্ষোভে বলছিলেন কঠিন শাস্তির মুখোমুখি না করলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা বেঁচে থাকাই কঠিন। এখন সব কিছু অস্বাভাবিক মাত্রায় দাম। এখন তো কোনো সিন্ডিকেট নাই, তাহলে এখন এত দাম হবে কেন? প্রাইস যদি ৮ টাকা করে দিত এবং পিটেনি দিত তাহলে ঠিক ছিল। এদের তো পিটেনি শক্তের মায়ের, মানে শক্তের ভক্ত নরমের জং। এদিকে দাম বেড়েছে ব্রয়লার মুরগি সহ অন্যান্য পণ্যেরও। আগের সপ্তাহের তুলনায় বেশ কিছু সবজির দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বেড়েছে। কেমনি বাড়ছে আমরা কেন ভাইয়া, আমরা কিনে এনেই বেশি বাড়ছে, ওটা দাম কইতে পারো, ওটা জায়গার থেকে দাম বাড়ছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানিয়েছে আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মৌসুমী, আপনি জানেন যে এরই মধ্যে কিন্তু শীতের প্রভাব চলে আসলেও কিন্তু শীতের সবজি এখন পর্যন্ত কিন্তু আমরা সাভারের বাজারগুলোতে ওভাবে দেখতে পাইনি। আজকে যদি শীতের সবজি, সর্বনিম্ন যে শীতের সবজি রয়েছে এর ভিতরে সবচেয়ে কম দামি রয়েছে কিন্তু পেঁপে। সেই পেঁপেও কিন্তু গত সপ্তাহে পেঁপে আমরা দেখেছি যে 25 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। সেই পেঁপে কিন্তু আজকে দাম বেড়ে 10 টাকা বেড়ে কিন্তু 35 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজকে কিন্তু সমস্ত আমরা সাভারের বাজারগুলো দেখছি সব ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা রয়েছে সব ধরনের দ্রব্যের দামই কিন্তু বেশি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হারে রয়েছে যে আজকে সিমের কেজি রয়েছে কিন্তু 300 টাকা কেজি দরে সিম বিক্রি হচ্ছে। করলাও কিন্তু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 350 থেকে 370 টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে কিন্তু আজকে 80 থেকে 100 টাকা এবং ফুলকপি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকা। টমেটো বিক্রি হচ্ছে আজকে কিন্তু 170 থেকে 180 টাকা। বেড়েছে ব্রয়লার মুরগির দামও। গত সপ্তাহেও যেই ব্রয়লার মুরগি ছিল 170-75 টাকা, সেই মুরগি কিন্তু আজকে বিক্রি হচ্ছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা কেজি দরে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে কিন্তু 250 টাকা কেজি দরে। তা আমরা এই বিষয়গুলো নিয়ে একটু সাথে কথা বলেছিলাম যে
হঠাৎ করে দ্রব্যমূল্যের দাম এত বাড়ার কারণ কি, সেই হিসাবে তারা বলছেন যে এই যে কয়েকদিন পর্যন্ত চলমান বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণেই তাদের দ্রব্যমূল্যের দাম বেড়েছে, তারা কিন্তু এমনটাই বলছে। পাশাপাশি আমরা যে সবজি বিক্রেতাদের সাথেও কথা বলেছি, সবজি বিক্রেতাদের কারণে যে সবজির দাম কেন বাড়লো, সবজি বিক্রেতারা বলছে যে বৃষ্টির কারণে সবজি উৎপাদন নষ্ট হয়ে গিয়েছে এবং সবজি উৎপাদন করতে পারছে না, এই জন্যই দাম বেড়েছে। আমরা কথা বলেছিলাম যে মাছ ব্যবসায়ীদের সাথে, মাছের দামও কিন্তু আজকে অনেক বেশি রয়েছে। আমরা দেখেছি গত সপ্তাহে যেই পাঙ্গাস মাছ বিক্রি হয়েছিল 125 থেকে 30 টাকা, সেই পাঙ্গাস মাছ আজকে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি ধরে। সাধারণত এখানে সাভার একটি শিল্পাঞ্চল এলাকা হওয়া সত্ত্বে নিম্নআয়ের লোক বসবাস করে, তারা কিন্তু এই পাঙ্গাস মাছগুলোই তারা বেশি ক্রয় করে থাকে, পাঙ্গাস এবং তেলাপিয়া, সেই মাছের দামও কিন্তু অনেক বেশি রয়েছে। তাই এই ক্ষেত্রে আমরা কথা বলেছি মাছ ব্যবসায়ীদের সাথে, তারা বলছে যে যেই পরিমাণ বাজারে মাছ এবং মাছের চাহিদা রয়েছে সেই অনুযায়ী তারা মাছের যোগান দিতে পারতেছেন না, এই জন্যই দাম বেশি রয়েছেন। এভাবেই কিন্তু যুক্তি দেখাচ্ছেন সকল ব্যবসায়ী। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো বাজার করতে আসছেন, বাজারের অবস্থা কি? বাজারের দাম তো অনেক বেশি, দ্রব্যমূল্যের দাম তো অনেক বেশি, কমেই তো না। যেমনটি শুনছিলেন যে উনিও বলছেন যে সব কিছুর দাম বেশি রয়েছে এবং এতে কিন্তু তারা হিমশিম খেতেছেন এই দ্রব্যমূল্য কেনার জন্য। মৌসুমী, এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজারের এখনকার মতো সর্বশেষ তথ্য। মৌসুমী। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী জহির ইসলাম লিটন। নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সংবিধান সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি এখনও গঠন করা হয়নি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান রাখা হয়েছে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদারকে। এছাড়া এই কমিশনের সদস্য হিসেবে রাখা হয়েছে শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ডাক্তার জাহিদুর রহমান, শাসন প্রক্রিয়া এবং প্রাতিষ্ঠানিক সংস্কার বিশেষজ্ঞ মীর নাদিয়া নিভিন, ইলেকট্রনিক ভোটিং এবং ব্লকচেন বিশেষজ্ঞ মোহাম্মদ সাদেক ফেরদৌস এবং শিক্ষার্থী প্রতিনিধি। নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য এবং খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে। রাতে রাজধানীর ভাটারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। এদিকে একই দিনে কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে রাজধানীর একাধিক থানায় মামলা আছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। টাঙ্গাইলের কালীহাতিতে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। গতরাতে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের এলেঙ্গার কালীহাতি লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে বঙ্গবন্ধু সেতু টাঙ্গাইল ঢাকা মহাসড়কে পরিবহনের চাপ আছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নান্নু খান জানান, বৃহস্পতিবার রাতে মহাসড়কের কালীহাতি লিংক রোডে একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের 4 যাত্রী নিহত হন। এই ঘটনায় আরও অন্তত 8 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। আর অল্প কিছুদিন পরই অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুরে মন্দিরগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মির্জাপুর থেকে মোহাম্মদ নাজমুল ইসলামের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। টাঙ্গাইলের মির্জাপুরে প্রাথমিক পর্যায়ে প্রতিমা তৈরির কাজ শেষ। এখন চলছে রং তুলির শেষ আঁচড়ের কাজ। তাই তো ব্যস্ত সময়ে পার করছেন প্রতিমা কারিগররা।
দর্শনার্থীদের মুগ্ধ করতে ও নিজেদের অস্তিত্বর জানান দিতে একই সঙ্গে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মন্দির কর্তৃপক্ষ। সরকার থেকে যেহেতু চালের একটাই করছে, চাল আসবে, অন্যান্য সুযোগ সুবিধা আছে, সবকিছু মিলিয়ে আমাদের পুজোর প্রস্তুতি পুরোদমে চলছে। আমাদের থানা থেকে উপজেলা থেকে সবাই আমাদের সার্বিক সহযোগিতা করতেছে। আমাদের এই পূজা সবসময় সুন্দর এবং নির্বিঘ্ন হয়েছে বিগত দিনে, এবং আশা করছি আগামী দিনেও এই পূজা আমরা সুন্দর এবং নির্বিঘ্ন করতে পারবো, এই আশা ব্যক্ত করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে পূজা অর্চনা করতে পারেন আইন শৃঙ্খলা সমুন্নত রেখে এবং নির্বিঘ্নে যেন পূজা অর্চনা করতে পারেন, সে বিষয়ে আমরা সকল পদক্ষেপ গ্রহণ করেছি। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আমাদের এখানে পূজা শারদীয় দুর্গা পূজার প্রস্তুতিমূলক সভা করেছি আমরা, সংশ্লিষ্ট সকল এর সাথে আমরা আলোচনা করেছি। এখন পর্যন্ত পরিস্থিতি ভালো, সরকারের যে নির্দেশনা আছে সে অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। থানার পক্ষ থেকে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং আইন প্রশাসনের পক্ষ থেকে এবং আনসার বাহিনীর পক্ষ থেকে আমরা যৌথভাবে এই পূজা সুন্দরভাবে সম্পন্ন করতে আমরা অধিক তৎপর আছি। ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। এবছর মির্জাপুরে 211টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। রূপায়ণ সিটি ক্রেতাদের সহজ শর্তে সর্বোচ্চ পরিমাণ হোম লোন দিতে চায় ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসান এবং রূপায়ণ সিটির পক্ষে সিইও মোহাম্মদ মাহবুবুর রহমান এই সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি বিনিময়ের ফলে রূপায়ণ সিটির গ্রাহকরা সর্বোচ্চ ইন্টারেস্ট রেট এবং লোন প্রসেসিং ফি এর অফার পাবে। এ সময় ইউনাইটেড ফাইন্যান্সের পক্ষে হেড অফ হোম লোন মোহাম্মদ রশিদ আল আসাদ, হেড অফ মেট্রো হোম লোন অ্যান্ড ভেন্ডর ম্যানেজমেন্ট হোম লোন মোহাম্মদ আশফাক হোসেন এবং রূপায়ণ সিটি পক্ষে হেড অফ ফাইন্যান্স মোহাম্মদ মোর্শেদ আলম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লোন অ্যান্ড রেজিস্ট্রেশন মোহাম্মদ ফিরোজ কবির, হেড অফ মার্কেটিং কাজী সার্জিল হাসান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনাইটেড ফাইন্যান্সের সাথে টিপিএমইউটা কমপ্লিট করলাম। তো এর প্রেক্ষিতে আমাদের যে কাস্টমার যারা আছেন তারা খুব সহজভাবে ইউনাইটেড ফাইন্যান্সের কাছ থেকে তারা হোম লোনের তাদের যে অ্যাপার্টমেন্ট কিনবে সেটা রিংস্টেন লোন নিতে পারবে। এবং আমাদের যে অন্য অন্য জায়গায় গেলে একজন কাস্টমার তার যে ফাইন্যান্সিয়াল বেনিফিট বা ইন্টারেস্ট বেনিফিট বা প্রসেসিং ফি, এই বিষয়গুলোতে একটা বেনিফিট পাবে। প্রসেসিং ফি তাদের কম থাকবে এবং ইন্টারেস্ট বেনিফিট যেটা সেটা থাকবে। মেইন যেটা আসলে কাস্টমার চেয়ে থাকে সেই বিষয়টা এখানে এনশিওর করবে ইউনাইটেড ফাইন্যান্স। মশলার মধ্যে আদা একটি গুরুত্বপূর্ণ এবং দামি উপাদান, আর সেই আদা বাণিজ্যিকভাবে এই প্রথম বস্তা পদ্ধতিতে চাষ হচ্ছে বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত অধুনা গ্রামে। অল্প খরচে অধিক লাভে প্রায় 20,000 বস্তায় চাষ হচ্ছে আদা। তবে অতিবৃষ্টির কারণে দুশ্চিন্তায় উদ্যোক্তারা। বরিশালের গৌরনদী থেকে জিএম জসিম হাসানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন আরভি ইসলাম হিমু। গাছের ছায়ায় কিংবা পতিত জমির বস্তায় বাণিজ্যিকভাবে আদা চাষ করে ভাগ্য ফিরেছে বরিশালের গৌরনদী উপজেলার চাষিদের। বস্তা পদ্ধতিতে আদা চাষ গৌরনদীতে নতুন হলেও কৃষি বিভাগের পরামর্শে এই দামি মশলা চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষি উদ্যোক্তারা। উপজেলার প্রত্যন্ত আধুনা গ্রামের কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আল মাসুদ পরীক্ষামূলকভাবে 20,000 বস্তায় শুরু করেন আদা চাষ। এই যে এখন যে বর্ষা মৌসুম, এই মৌসুমটা আমাদের দেশের কোনো বছর 100% 100% পর্যন্ত আদা নষ্ট হয়ে যায়, যার পরিপ্রেক্ষিতে চাষিরা এই আদা চাষে খুব একটা আগ্রহীত হয় না। তবে এই পদ্ধতিতে অনেকটাই রক্ষা করা সম্ভব, যেহেতু বস্তাতে একটু উঁচু থাকে মাটির থেকে। প্রতিটা বস্তাতে 60 থেকে 70 টাকার মতো খরচা হয়। তবে যদি এখান থেকে অ্যাটলিস্ট আধা কেজি পর্যন্ত আদা আমরা উৎপাদনে সক্ষম হই, তাহলে আমাদের পুঁজিটা উঠে আসবে। এদিকে বস্তায় আদা চাষ লাভজনক হওয়ায় চাষে আগ্রহী হচ্ছেন স্থানীয় কৃষকরা। আমি এখানে 2 দিন পরপরই আসি বস্তা আদা চাষের পরিচর্যা দেখার জন্য, ইত্যাদি দেখে অভিজ্ঞতা অর্জনের জন্য। ইনশাআল্লাহ আগামী বছর আমি চাষ করব। বেকার যুবক ছিলাম,
এই প্রজেক্ট হওয়ার কারণে আমার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। অন্যদিকে আদা চাষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি বিভাগ। যত তাড়াতাড়ি পানি নিকাশের ব্যবস্থা করতে হবে তত আদা গাছ রিস্ক ফ্রি থাকবে। এই দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা থাকাটা খুবই জরুরি। সবচেয়ে বড় কথা যে আমরা তাদের চাষিদের পাশে থেকে তাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি। আবহাওয়া অনুকূলে থাকলে অল্প খরচেই লাভ বেশি হয় বস্তায় আদা চাষ। তাই উপজেলায় এই পদ্ধতিতে আদা চাষ বাড়াতে সহযোগিতার দাবি স্থানীয় কৃষকদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। ভয়াবহ বন্যায় ভেঙে পড়েছে ফেনীর যোগাযোগ ব্যবস্থা। অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সৈয়দ কামরা তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। সম্প্রতি বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে ফেনী জেলা। অধিকাংশ সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম এই 3টি উপজেলা থেকে বানের পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তীব্র স্রোতে ভেঙে পড়েছে 3 উপজেলার প্রায় শতাধিক গ্রামীণ সড়ক। ভেঙে পড়া এ সকল গ্রামীণ সড়কগুলোতে বর্তমানে হেঁটে চলাও দুর্লভ। এতে স্কুলগামী শিক্ষার্থী সহ রোগবাহী অ্যাম্বুলেন্স এমনকি হেঁটে চললেও পড়তে হয় চরম ভোগান্তিতে। আমাদের খুবই কষ্ট হয় ভাঙা সড়কগুলো, এগুলো যদি সংস্কার করে দিত তাহলে আমাদের খুবই ভালো হতো। এখানে ভিতর যাওয়া অনেক কষ্টকর, গাড়িও যায় না, আর আমরা হাঁটি আসতে হয় অনেক দূর থেকে। বন্যার পরবর্তী সময়ে স্কুলে ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষকেরা আসতে বহু সমস্যা হচ্ছে, কিন্তু এইদিকে আরও সামনে কয়েকটা রাস্তায় এরকম সমস্যা আছে। তো আমরা আশাবাদী যে অন্তত সরকারের কাছে এটা বলবো যে দ্রুত যাতে এই রাস্তার পুনর্নির্মাণ করে জনগণের আসা যাওয়া এবং চলাচলের নির্বিঘ্নে যাতে আসা যাওয়া করতে পারে। দুর্গত এলাকার সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। পার্বত্য জেলার রাঙামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্যালিতে ভ্রমণে অনির্দিষ্টকালের জন্য নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরুরি সভা হয়। সভায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাজেকে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। এর আগে পার্বত্য জেলার সংঘর্ষ এবং বিশৃঙ্খলার কারণে গত 25শে সেপ্টেম্বর থেকে 3 দফায় ভ্রমণে নিরুৎসাহিত করার সময় বাড়ানো হয় 3 অক্টোবর পর্যন্ত। এখন আবারও খাগড়াছড়ির সংঘাতকে কেন্দ্র করে অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। এবারে খেলার খবর। বিশ্বকাপের 5 আসরে অংশ নিলেও কেবল 2 ম্যাচে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে গত 4টি বিশ্বকাপেই তারা ছিল জয়হীন। সেই খরা কাটিয়ে আজ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অভিষিক্ত স্কটল্যান্ডকে হারালো বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে 7 উইকেটে 119 রান করে বাংলাদেশের মেয়েরা। সর্বোচ্চ 36 রান করেন সুবহানা। জবাবে নির্ধারিত ওভারে 7 উইকেটে 103 রান করে স্কটল্যান্ড। এক পাশ আগলে সারা অপরাজিত থাকেন 49 রানে। বাংলাদেশের ঋতু নেন 2 উইকেট। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো যেন বারবার একবার। রাজধানী বাজারে অব্যাহত নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, আরও 1 দফা বেড়েছে ডিম, মুরগি ও শাকসবজির দাম। রাষ্ট্র সংস্কারে 5 কমিশনের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ, 90 দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশনা। এবং সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র 2 মামলায় গ্রেপ্তার।
নিউজে পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।